এক ভাই এরকম জানতে চাচ্ছেন, উনি হেবা সূত্রে যদি কোনো সম্পদ পায় তাহলে এর জন্য উৎসে করার একটি বিধান রাখা হয়েছে। এখন ওনার মনে প্রশ্ন হলো, কিন্তু আমি তো করদাতা না, আমার করযোগ্য আয় নেই, তাহলে আমি কেন কর দিব? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে এই যে অর্থ বিল 2026 চর্চা করে অনেক করদাতা, আমার যারা নিয়মিত সেবা নিয়ে থাকেন, অনেকের মনে অনেক প্রশ্ন এসেছে। এরকম দু একটি প্রশ্ন নিয়ে আমি কথা বলতে চাই, এবং এই প্রশ্নের মধ্যে আমি সরকার বাহাদুর এবং এনবিআর কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। এনবিআর কিছু বাজেট প্রস্তাবনার মধ্যে খসড়া আমরা বলতে পারি, এটা অবশ্যই জাতীয় সংসদে এটা পাশ হবে এবং আইনে রূপান্তর করে পরবর্তী সময়ে আমরা একটা পূর্ণাঙ্গ অর্থ বিল পাবো। তার আগে আমরা বাজেটের পরপরই আমরা বাজেট উত্তর একটি খসড়া আইনের প্রস্তাবনা এগুলো পেয়ে থাকি। তার উপর এখন মানুষ খুবই সচেতন, করদাতারা উচ্চশিক্ষিত সচেতন অনেকেই আছেন যারা এই অর্থ বিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেন, কর নিয়ে প্ল্যান করেন। করদাতা হিসেবে তাদের যে প্রিভিয়াস রেকর্ড এবং ফিউচার সেইগুলো নিয়েও তারা অ্যানালিসিস করেন। এরকমই কয়েকজন করদাতা আমাকে কিছু প্রশ্ন করেছেন, যেগুলো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার ল ম্যাটার অডিয়েন্স এবং করদাতা সহ আয়কর কর্তৃপক্ষ, সরকার বাহাদুর, তারা প্রত্যেকেই এই আলোচনা থেকে কিছু রসদ পাবেন। এক ভাই এরকম জানতে চাচ্ছেন যে একটি প্রস্তাবনা আছে যে এরকম যে উনি হেবা সূত্রে যদি কোনো সম্পদ পায় তাহলে এর জন্য উৎসে করার একটি বিধান রাখা হয়েছে। এখন ওনার মনে প্রশ্ন হলো যে আমি একজন বাবার সম্পদ পেতেই পারি বা আমার মায়ের সম্পদ পেতে পারি, এবং সেই সম্পদের একটি অবশ্যই দলিল মূল্য উল্লেখ করা থাকে, কিন্তু আমি তো করদাতা না, আমার করযোগ্য আয় নেই। এখন বাবা এবং মা আমাকে দান করে দিচ্ছে আমার ভবিষ্যৎ পারিবারিক কিছু বিষয়কে চিন্তা রেখে অথবা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, তাহলে আমি কেন কর দিব? ওনার প্রশ্ন অবশ্যই জাস্টিফাইড এবং ভ্যালিড। যে উনি করদাতা এখনো হতে পারেননি, তাহলে ওনার এখান থেকে উচ্চ কর রাখা হবে, এই বিধানটা উনি মানতে পারেন না। দানের মতোই একদম নিষ্পাপ নিষ্কলুষ থাকুক, এটাই ওনার প্রত্যাশা। আরেক ভাই এরকম বলছেন যে আমি একটি কম দাম দিয়ে সম্পদ ক্রয় করেছি, সেই সম্পদ কালক্রমে অধিকতর মূল্য হয়েছে, দলিল মূল্য পরিবর্তন হয়েছে, আমার উচ্চ কর কেটে রাখা হয়। এটা আমার জন্য একসময় চূড়ান্ত কর হিসেবে ছিল বলে আমি জানতাম, এবছর এটাকে সমন্বয় করা এবং অগ্রিম হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি কেমন হয়ে গেল? হ্যাঁ, এই ভাইয়ের কথাও আমরা শুনেছি, এবং ওনার যে কথার যে মর্মার্থ উনি বলতে চাচ্ছেন যে চূড়ান্ত কর দায়টাই যৌক্তিক। আমার জন্য যদি অতিরিক্ত কর দায় সৃষ্টি হয় তাহলে আমি এই সম্পত্তির মূল্য বৃদ্ধি পাওয়া কি আমার জন্য অন্যায্য হলো? এই সম্পত্তির মূল্য বৃদ্ধি পাওয়াকে আমি ভুল করে ফেললাম? এখানে তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার কোনো রকম ব্যবসায়িক কর্মসূচি ছাড়াই আমি এখান থেকে কিছু অর্থ লাভবান হওয়ার সুযোগ, তাহলে কেন এমন হবে? এই ভাইয়ের এই আকুতি যে নিশ্চয়ই এনবিআর এই বিষয়গুলো চিন্তা করবে, যে কর বৃদ্ধির জন্য যে বিষয়গুলো মৌলিক আইনের সঙ্গে সাংঘর্ষিক, হ্যাঁ, সেগুলো হবে না, এটাই তারা প্রত্যাশা করে। এবং আরেক ভাই এরকম বলছে যে উনি আতঙ্কিত হয়ে বলছেন যে ভাই, আমার বোনের হাজব্যান্ড সৌদি আরব থাকে এবং আমার বোনের কাছে টাকা পাঠায়, আমার ব্যাংকে এতদিন টাকা পাঠাতো, কোনো একটা কারণে এখন আমার ব্যাংকে আর টাকা পাঠাতে পারবে না, আমার বোনের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্ল্যান করছে, আমার বোনের অ্যাকাউন্ট নেই, সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, শুনেছে যে এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিআইএন লাগবে। এটা কি ধরনের কথা? এখানেও আমি মনে করি যে মৌলিক আইনের ব্যত্যয় ঘটার সমূহ সম্ভাবনা আছে। কেননা ওই প্রবাসী ভাই যে পরিমাণ টাকা পাঠাবে, অথবা দেশে একজন লোক ব্যাংক অ্যাকাউন্ট খুললো, সেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার মানে তো এই না যে উনি করদাতা হয়ে গেল। তার করযোগ্য আয় থাকতে হবে, কর সীমা অতিক্রম করতে হবে, তবেই সে করদাতা। আর যখন সে করদাতা হবে অথবা বাধ্যগতভাবে সে রিটার্ন জমা দেওয়ার মতো এলিজিবিলিটি হবে, সে তো এমনিতেই এটা করবে। তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টের মতো একটি মৌলিক সেবা নেওয়ার জন্য
যেখানে সে কোনো করদাতাই নাই, তাহলে তাকে কেন টিন নাম্বার বা রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে আনতে হবে, সেটা তার প্রশ্ন। অর্থাৎ সে যেখানে কর সীমায় আসে নাই, অর্থাৎ মৌলিক আইনকেই সে কমপ্লাই করে নাই, সেখানে কিভাবে শুধু টিআইএন দিয়ে সে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে। আশা করি সরকার বাহাদুর এনবিআর এই বিষয়গুলো চিন্তা করবে, গভীরভাবে চিন্তা করবে। এই ধরনের প্রস্তাবনা মানুষেরকে ভীতিকর একটি অবস্থা বা বিভ্রান্তকর একটা অবস্থার মধ্যে নিয়ে যায়। আমরা জানি যে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য ব্যাপক রাজস্বের প্রয়োজনীয়তা আছে। এর পাশাপাশি আমরা এও জানি যে এখনো অনেক জায়গা থেকে, অনেক ব্যক্তির নিকট থেকে উপযুক্ত কর আদায়েরও সুযোগ রয়ে গেছে। আমরা এই বিভিন্ন ধরনের মেকানিজম আমরা আবিষ্কার করতেই পারি, কিন্তু যে মেকানিজম আবিষ্কার আমাদের মৌলিক আইনকে প্রশ্নবিদ্ধ করে, অথবা আয়কর আইনের 28 ধারায় বলা আছে একে আয়ের উপর 2 বার কর নেওয়া যায় না, এইরকম অনেক বিষয় আমরা আয়কর আইনে বা কর আদেশগুলোতে কর্তৃপক্ষ দ্বারা যে কর আদেশ হয় অডিটে পরে এগুলাতে করে থাকে বা দেখে থাকি। পরবর্তী ধাপে আমরা দেখে থাকি যে এগুলা খুবই সাংঘর্ষিক। যেমন এবারে প্রস্তাবনায় আছে আমরা আপিল করতে গেলে একটা অংশ টাকা দিয়ে তারপর আপিল করতে হবে। প্রশ্ন হলো, যিনি আপিল করবেন উনি তার মানে কি কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে গেছেন যে যে অতিরিক্ত টাকাটা উনি জমা দিবেন এটা কর্তৃপক্ষ অবশ্যই তার কাছে পাবে? এটা নাও হতে পারে। তাহলে আমরা যদি তার কাছ থেকে এরকম নিয়ে নেই আপিল পর্যায়ে, তাহলে রায়টা কি আসলে আসতে পারে? রায়টা কি আরোপিত হয়ে যাবে আগেই? এই জন্য এই মৌলিক প্রশ্নগুলো, এই মৌলিক কথাগুলো আমার চ্যানেলের মাধ্যমে অনেকেই প্রশ্ন করেছেন। তাদের এই মনের খোরাক মেটানোর জন্য আমি কিছু রসদ যোগান দিলাম। আশা করি সব পক্ষ আমার এই কথা দ্বারা উপকৃত হবে, এবং আমি নিজেও একজন করদাতা হিসেবে তাদের সঙ্গে কিছুটা একমত পোষণ করে সরকারকে সবকিছু সহজভাবে আমাদেরকে করে দেওয়ার জন্য একজন করদাতা হিসেবে দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।